কে বা কারা ছিঁড়ল রাহুল গান্ধীর পোস্টার এবং ফ্লেক্স, এই নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। তৃণমূলকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দেখুন। বিজেপি শাসিত মণিপুর, বিজেপি শাসিত অসমের পর তৃণমূল শাসিত বাংলায় ঢুকেও বাধার মুখে পড়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই প্রেক্ষাপটে রবিবার ধূপগুড়ি থেকে ফের ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। তার মাত্র 24 ঘন্টা আগে জলপাইগুড়িতে ছেঁড়া হলো ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার, কাট আউট। প্রতিবাদে এদিন কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখালো কংগ্রেস। তৃণমূলকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী। আমরা একটাই কথা বলবো বাংলার সরকারকে বা সরকারি দলকে, যে আমাদের সঙ্গে যা খুঁজে আপনারা করে নিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি। কিন্তু যদি তার ন্যায় যাত্রার কোনো বিরোধিতা থাকে আপনাদের, সেটা খুলে বলুন। আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, কিন্তু এই ধরনের এক কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা, সেটা কেন হচ্ছে? কেন তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে? হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন? বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? এই পরিস্থিতিতে কাটছাট করা হয়েছে রাহুল গান্ধীর কর্মসূচি। বাতিল করা হয়েছে রাহুল গান্ধীর ফালাকাটা, ধূপগুড়ি এবং ময়নাগুড়ির কর্মসূচি। রবিবার সকাল 11:30টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন রাহুল। সেখান থেকে গাড়িতে আসবেন জলপাইগুড়ি। জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে দুপুর 2টায় শুরু হবে রাহুলের পদযাত্রা। সেখান থেকে বাসে শিলিগুড়ি যাবেন রাহুল। জলপাইগুড়ির থানার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত পদযাত্রা করবেন। এরপর সেখানেই হবে রাহুল গান্ধীর জনসভা। তারপর গাড়িতে উত্তর দিনাজপুরের সোনাপুর যাবেন তিনি। সূচি অনুযায়ী এখানেই রাত্রিবাস করবেন রাহুল। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ঘিরে অশান্তিকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস যখন তৃণমূলের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখানে তিনি লিখেছেন, আগামী কদিন ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলা দিয়ে যাবে। আমি জানতে পেরেছি যে কিছু দুষ্কৃতী আবার যাত্রায় সমস্যা তৈরি করতে পারে। রাজ্য প্রশাসনকে খারাপ দেখানো নাকি যাত্রায় বিঘ্ন ঘটানো দুষ্কৃতীদের কি উদ্দেশ্য তা আমি নিশ্চিত নই। ন্যায়যাত্রা এবং রাহুল গান্ধী যেন সুরক্ষিত এবং মসৃণভাবে বাংলা দিয়ে যেতে পারেন, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন। এই জন্য এই চিঠি লিখছি। একই সঙ্গে তৃণমূল নেত্রীকে রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় আমন্ত্রণও জানিয়েছে কংগ্রেস। खड़गे जी ने पश्चिम बंगाल की मुख्यमंत्री के साथ स्वयं बात की है। उन्होंने उनको निमंत्रण भी दिया है। मैं कहूँ कांग्रेस पार्टी की ओर से हम चाहते हैं कि बंगाल की मुख्यमंत्री भी अगर उनको समय मिले भारत जोड़ो न्याय यात्रा में शामिल हों। তাৎপর্যপূর্ণভাবে চিঠিতে মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গান্ধী পরিবারের আন্তরিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। অর্থাৎ আসন সমঝোতা কার্যত খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেই দিয়েছেন বাংলায় তৃণমূল একাই লড়বে, যখন অধীর চৌধুরী লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণ করে চলেছেন, তখন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সেই ন্যায় যাত্রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কংগ্রেস পাল্টা কোনো কৌশল নিচ্ছে যাতে জোট ভাঙার দায় কোনোভাবেই তাদের ওপর না এসে পড়ে? যদিও তৃণমূল এসব নিয়ে ভাবতে নারাজ। শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক পাল্টা প্রদেশ সভাপতিকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, চিঠি চাপাটির নাটক পরে করবেন, আগে অধীর চৌধুরীর বিজেপি সিপিএম এর সঙ্গে গলা মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার কুৎসার নিন্দা করুন। এখানে বিজেপির হয়ে বিষ মাখানো আচরণ আর ওদিকে মধুমাখা পত্র, এই দ্বিচারিতা বন্ধ করুন। অধীর রঞ্জন চৌধুরী মল্লিকার্জুন খাড়গে সাহেবের লোকসভা দলনেতা এবং পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি, যে লাগাতারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের সমালোচনা করে চলেছেন, কুৎসা করছেন ইন্ডিয়া জোটের মধ্যে, সেই বিষয়ে তার মন্তব্য কি, তার বক্তব্য কি, তাদের তো দুঃখ প্রকাশ করা উচিত। সেগুলো যেন মাথায় রাখেন। একদিন কুচবিহার করে উনি পালিয়ে গেলেন। উনি আরো কিছুদিন পশ্চিমবঙ্গে থাকুন, তাহলে পরে গণতন্ত্র কি, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কোন চেহারা মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছেন গণতন্ত্রকে, উনি বুঝতে পারবেন। রবিবার সকালে রাহুল গান্ধী যখন জলপাইগুড়ি থেকে ন্যায় যাত্রা শুরু করবেন, তখন সেদিন বিকেলেই উত্তরবঙ্গে নিজের কর্মসূচিতে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিবাশিস মৌলিক, রাজা চট্টোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি এখানেই আসবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, এই সুরক্ষার কথা, ন্যায়যাত্রা যাতে সুরক্ষিত থাকে সেটা অধীর রঞ্জন চৌধুরী বলছেন এমন নয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, রাজ্যের প্রশাসনিক প্রধানকে বলছেন। তো তার আগে পোস্টার ছেঁড়া যে দলেরই হোক, আমি বলছি যে দলের হোক, সেটা কি খুব সৌজন্যের ছবি? সেই দায় কি প্রশাসনের নয়? না না, একদম খুব ভাবে বলছি, এই ধরনের পোস্টার যারা ছিঁড়েছে বা যে ছিঁড়েছে সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। এখানে দেখুন না, এই শুভেন্দু আসার সময় দেখলাম শুভেন্দু অধিকারীর গড়ে পর্দায় পোস্টার লাগানো রয়েছে, এয়ারপোর্টের কাছে নরেন্দ্র মোদীর গড়ে পর্দায় পোস্টার লাগানো রয়েছে। ফলে কেউ তো সেটা ছিঁড়তে যাচ্ছে না। ফলে এটা বিজেপি ছিঁড়েছে না কে ছিঁড়েছে সেটা তো অবশ্যই বিচার্য বিষয়। আমার বক্তব্য এখানে নয়, কিন্তু আমার বক্তব্য দেখুন, দিদি একটা দিন বললেন যে আমাকে তো নেমন্তন্ন করা হয়নি, আমার সঙ্গে কথাও বলা হয়নি, আবার তারপরে আজকের ডেটে চিঠি। দ্বিচারিতার কিরকম সীমাহীন একটা উদাহরণ সেটা আবার প্রমাণ করছে এইভাবে যে আপনি প্রথমে বলছেন যে নেমন্তন্ন করা হয়েছে আমাদের জোট সঙ্গী বা সব কিছু, আবার আপনি কোনো চিঠিও দেননি, কথাও বলেননি, আর আজকে আপনাকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে। তার মানে আপনি কোন কৌশল নিচ্ছেন যেখানে রাজ্য বা প্রদেশ কংগ্রেস বারংবার তৃণমূল কংগ্রেসকে যার পণ্যায় আক্রমণ করে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যার পণ্যায় ব্যক্তি আক্রমণ করে যাচ্ছে, কুৎসিত আক্রমণ করে যাচ্ছে, এবং রাজনৈতিক দল হিসেবে তৃণমূলকে নোংরা আক্রমণ করে যাচ্ছে। আর ওদিকে রাহুল গান্ধী বলছেন যে কেউ কেউ আমাদের মধ্যে বলে থাকতে পারে, ওটা আলাদা ব্যাপার। তাহলে প্রদেশ কংগ্রেস আলাদা এক ধরনের কংগ্রেস, কেরালা কংগ্রেস আলাদা এক ধরনের কংগ্রেস, ত্রিপুরা কংগ্রেস আলাদা এক ধরনের কংগ্রেস, ঠিক যেমন সিপিএম এরও এরকম 3-4টে জায়গা রয়েছে। সেরকম ভাবে তাহলে প্রদেশ কংগ্রেসকে কেন কেন্দ্রীয় সিপিএম এর জায়গাটা তো অবশ্যই আছে, যে গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায় বলা হয়েছে। আবার 2008 সালে যখন আপনারা সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, সোমনাথ চট্টোপাধ্যায়কে আপনারা আমৃত্যু সদস্য পদ দেননি, আবার আপনারা শুধু যে শশী থারুর আজকে স্ট্রিট শেয়ারিং এর কথা বলেছেন রাজ্য বেসিসে, রাজ্য টু রাজ্য নির্ভর করবে এটা তা নয়। বিমান বসুও বলেছিলেন। আমি বলছি সেটা যে এই ইন্ডিয়া জোটের আগে হলো তেমন নয়, আগে থেকে বলা হয়ে আসছে, কিন্তু তা সত্ত্বেও এই আক্রমণ পাল্টা আক্রমণ এভাবে চলছে কেন? তাহলে কিভাবে সাফল্য পাবে ইন্ডিয়া জোট? আমাকে বলছো? হ্যাঁ, কনিনিকাদি। আক্রমণ পাল্টা আক্রমণের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে রাজনৈতিক বাস্তবতাটা রাজ্যের উপরে নির্ভর করবে। স্বাভাবিকভাবে যে কারা বলছেন, যে রাজ্যে যারা প্রশাসন চালান নর্মালি তাদের উপরে বাড়তি দায়িত্ব বর্তায় কিছু, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তো দেখুন বরাবরই বলেছি, আমরা কথা বলেছি যে ইন্ডিয়া কোনো রাজনৈতিক জোট নয়, আমরা বলেছি যে ইন্ডিয়া একটি মঞ্চ, আমরা প্ল্যাটফর্ম বলেছি, বারবার বলেছি কথা, এবং এটাও প্রথম থেকে বলেছে সিপিআইএম যে রাজ্যের রাজনৈতিক বাস্তবতা। আমি এই জায়গায় একটু বুঝতে চাইছি যে কেরলে যদি কংগ্রেসের কর্মসূচি হয় তাহলে কি সিপিএম সেখানে বাধা দেবে? আমাদের কি কোনোদিনই এই ধরনের আছে, এই ধরনের কালচার যে অন্যের যারা করছে, অন্য কোনো দল, বিরোধী দল বা যে দলই হোক, তাদেরকে বাধা দেয়া, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা, এই ধরনের সাধারণভাবে এই ধরনের কাজ সিপিআইএম করে না। ফলে এই প্রশ্ন উঠছেই না যে যার মতন গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতিতে, রাজনৈতিক পদ্ধতিতে আক্রমণ প্রতি আক্রমণ হতে পারে। স্বাভাবিকভাবে আমারও বলার কথা আছে, অন্যদেরও বলার কথা আছে, তার ভিত্তিতে বিচার হবে, মানুষ বিচার করবেন। কিন্তু এই পোস্টার ছিঁড়ে কি লাভ? এই পোস্টার ছেঁড়ার মধ্যে দিয়ে কি ন্যায়যাত্রার কিছু ওনারা কোনো খারাপ কাজ করতে পারবেন বা ন্যায়যাত্রাকে বাধা দিয়ে দিতে পারবেন না। সেটা কংগ্রেস দলের ব্যাপার যে কংগ্রেস কি করবে না করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে স্বাভাবিকভাবেই যারা রাজ্যের ক্ষেত্রে শাসন ক্ষমতায় থাকবেন, প্রশাসনে যারা থাকবেন, তাদের উচিত, যেহেতু আমার সংবিধান গণতন্ত্রের কথা বলে, তাদের উচিত যে বিরোধী দল, বিশ্বনাথ, এই যে কংগ্রেসের নেতারা, সিপিএম এর শীর্ষ নেতৃত্ব, তারা বারবার বলছেন রাজ্য টু রাজ্য, এক এক রাজ্যে এক এক রকম ভাবে সিট শেয়ারিং হবে। আমি এই জায়গাটাই আসতে চাইছি, তাহলে এই জোটের ভবিষ্যৎ কি? জোটের সম্ভাবনাটা কোথায়? মানে তাহলে কি জোট ঘেটে ঘ? কারণ পাঞ্জাব বলুন, বিহার বলুন, বিহারে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, জানি না আগামীকাল কি হবে, কারণ প্রতি মুহূর্তে পরিস্থিতির বদল হচ্ছে। বাংলায় তাহলে কোনো সম্ভাবনা নেই? দেখো, বাংলার সম্ভাবনা নেই সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে 42টা আসনেই তারা লড়াই করবেন, সাথে কংগ্রেসের সাথে যারা জোট করবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, কংগ্রেসের সাথে জোট করবেন না। কিন্তু প্রশ্নটা আরেকটা জায়গা থেকে দেখার তোমার, সেটা হলো যে জোট তুমি বেশি বহু সংখ্যক দলকে নিয়ে করতে পারো, কিন্তু আদর্শগত অবস্থান যদি জোটে না থাকে তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইটা কিন্তু কমজোরি হয়ে যাবে। অর্থাৎ বিজেপি যে রাজনীতি করে সেটা হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি, তার বিকল্প তোমাকে যদি রাজনীতি করতে হয় তাহলে কমিটমেন্টটা থাকতে হবে।
তৃণমূল কংগ্রেসের কি সেই কমিটমেন্ট আছে? আপের দলের কি সেই কমিটমেন্ট আছে? নীতিশ কুমারের কি সেই কমিটমেন্ট আছে? ফলে কমিটমেন্টের জায়গা থেকে যদি দেখো, তাহলে এরা কোনো না কোনো সময় বিজেপির সাথে কম্প্রোমাইজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 98 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিজেপির মন্ত্রিসভায় নানা সময় ছিল, অ্যালায়েন্স হিসাবে ছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কতটুকু বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? নীতিশ কুমার বারবার কখনো পাল্টিকে বিজেপির সাথে যাচ্ছে, কখনো আবার সরে যাচ্ছে। ফলে নীতিশ কুমার কতটুকু নির্ভরযোগ্য সেকুলার মুখ বা বিজেপির বিরুদ্ধে মুখ? এবং একই সাথে তোমাকে একথাও বলতে চাইছি যে পশ্চিমবাংলায় কেন রাহুল গান্ধী বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, তার কারণটা হলো পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের সম্পর্কটা বাস্তানুপাতিক। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তুমি জানো যে কংগ্রেস কনসলিডেট করলে সাগরদিঘি মডেল পাও, অর্থাৎ কংগ্রেস যখন মানুষের সমর্থন জোগাড় করে তখন তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভোট ভেঙে সে তার সমর্থন বৃদ্ধি করে। সেটা সাগরদিঘিতে তুমি দেখেছো। ফলে কংগ্রেসের বৃদ্ধি যদি কোনো কারণে এই ভারত জোড়ো যাত্রার মধ্য দিয়ে হয়, ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্য দিয়ে রাহুল গান্ধী তৈরি করতে পারে, তাহলে সরাসরি যদি কোনো একটা দল ক্ষতিগ্রস্ত হয় তৃণমূল কংগ্রেস হবে। কারণ সংখ্যালঘু মুসলিমদের কাছে কোনো অপশন নেই। একদম আপনি কংগ্রেস ভেঙে তৃণমূলের কথা বলছেন, আমি একদম পরপর লিস্ট দিতে পারি যে কিভাবে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একের পর এক নেতা। মানে আমি তোমাকে পরিষ্কার করে বলছি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা কিন্তু কার্যত বাস্তানুপাতিক। সেটা সাগরদিঘির নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট দেখা গেছে যে মানে তৃণমূল এবং এখানে বিশ্বনাথদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জয়রাম রমেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে কংগ্রেসের কারণে বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা আটকে রয়েছে, এটা ভুল বলা হচ্ছে। এবং তিনি বলছেন যে নীতিশ কুমার হলেন ইন্ডিয়ার স্থপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সহস্থপতি। অর্থাৎ এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জয়রাম রমেশের আজকের এই বক্তব্য। যেটা জানা যাচ্ছে কাল সকালে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার। অর্থাৎ বিহারে কি ফের পট পরিবর্তন হতে চলেছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আরজেডি সঙ্গ ছেড়ে ফের বিজেপির হাত ধরতে পারেনি নীতিশ কুমার। ক্রমশ জোরালো হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী পদে তার ইস্তফা দেওয়ার জল্পনা এবং বিজেপি সমস্ত দিকে নজর রাখছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমি বিমলদার কাছে আসবো। না, প্রথম কথা হচ্ছে যে নীতিশ কুমার ওই আরজেডির সঙ্গে গিয়ে যে ব্লান্ডারটা করেছিলেন, তিনি যদি ভুল বুঝতে পেরে চলে আসেন, অসুবিধে কি আছে? 2019 লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোটে 17টি আসনে লড়াই করে 16টি আসনে জয় পেয়েছিলেন নীতিশ, সেই কারণে কি বিজেপি নিচ্ছে? আলোচনা হচ্ছিল পশ্চিমবাংলায় ইন্ডি জোটের, ইন্ডি অ্যালায়েন্সের দুটো সদস্যের মধ্যে মারপিটের তথ্য। মানে রাহুল গান্ধী ঢুকছেন, এখানে তৃণমূলের সদস্য সমর্থকরা একদম পোস্টার নিয়ে রেডি এবং গো ব্যাক ইত্যাদি, তার মধ্যে আবার অধীর চৌধুরীর নামে স্লোগান, এইসব চলছে। সে নাটক তো মানুষ দেখছে। এখানেও তো নাটকের কথা বলছে বিমলদা, যে সবকিছু এই লোকসভা ভোটের আগেই কেন? আমি বুঝে উঠতে পারছি না পাপিয়া। এই নীতিশ কুমার যখন বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচনে জিতে, তিনি যখন চলে গেলেন লালুর সঙ্গে, এই কথাগুলো হয়নি কেন? তখন এই কথাগুলো বলা হয়নি কেন? আমার তো প্রশ্ন এইটা। নীতিশ কুমার এই বিহারে, আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে অমিত শাহ বলেছিলেন জনসভায় যে নীতিশ কুমারকে কোনো সময় কোনো মতে দলে নেওয়া হবে না। এবং কালকেও এরকম আবার একটা শোনা গেল কোনো সময় রাজনীতির দরজা একেবারে চিরসময়ের জন্য বন্ধ থাকে না। তাহলে কোনটা সত্যি? বাবা বাবা, এইটুকুই কি সুন্দর সিলেক্টিভ মনে রাখে আমাদের পাপিয়া। এটুকু মনে রাখে না, যখন নীতিশ কুমার বিজেপির সঙ্গে আসে তখন লালু প্রসাদ বা বামপন্থীরা কোন ভাষায় গালি দেয় ওকে, সেটা মনে থাকে না। যখন বিজেপিকে ছেড়ে চলে যায় তখন আপনারাই তো বলেন শাসকে যে থাকবে তাকে সমস্ত কথা শুনতে হবে, তাকে সমস্ত দায় নিতে হবে। তাহলে রাজ্যের যে শাসক দল আছে সে যদি দায় নিতে হয়, কেন্দ্রে যে শাসনে থাকবে তার সে কেন দায় নেবে না? সবচেয়ে বেশি ভণ্ড হচ্ছে বাকি দলগুলো, যারা ভণ্ডামি করে, যারা মিথ্যাচার করে। মিথ্যাচারের একটা সীমা আছে, এই জন্য শূন্য, এই জন্য আপনি এক এক করে উদাহরণ দিন না। আপনি এক এক করে হিমন্ত বিশ্ব শর্মা আসামে কিছুক্ষণ আগে যখন স্যার বলছিলেন যে পশ্চিমবঙ্গে আক্রমণ কেন হচ্ছে, আসামে যখন ন্যায় যাত্রার উপর আক্রমণ হলো, কে করলো? হিমন্ত বিশ্ব শর্মা করে। এবং তার ওয়ার্নিং গুলো কি দেওয়া হলো এবং কি আক্রমণ গুলো করা হয়েছে? কমিটমেন্টের কথা হচ্ছে, স্যার যখন কমিটমেন্টের কথা বলছেন, 21 সালে আমরা কমিটমেন্ট দেখিয়েছি। যদি শত্রু আমার মিত্র হয়, এটা একটা লার্নেড প্যানেল, সবাই মন্ডল তত্ত্ব জানে। শত্রু আমার মিত্র হয়, তাহলে 2024 কিন্তু বিধানসভার ভোট নয়, সেখানে কমন শত্রু বিজেপিকে বাঁচা উচিত ছিল নাকি? সেটা না ভেবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে শত্রু ভাবা শুরু করলো সিপিএম এবং কংগ্রেস? তার মানে কে বিজেপি এবং সিপিএম কে বুঝিয়ে দিচ্ছে যে ভাই আমি তোমাদের সঙ্গে আছি, বিজেপির সঙ্গে আছি। মোদ্দা কথা দেখা যাচ্ছে 21 সালে প্রমাণ করা গেল
প্রদীপ্ত ব্যাস 21 সালে কনিনিকা প্রমাণ করে দিয়েছি যে কমিটমেন্ট আমাদের এটা কাকে বলে। প্রদীপ্ত এটা কি বলছে যে আমরা দেখিয়ে দিয়েছি যে commitment সমস্যাটা কিছু একটু বলছে সমস্যাটা একটু আলোকপাত করতে চাই আমার একটা বিষয় হচ্ছে খুব পরিষ্কার, দেখুন এই যে প্রদীপ্ত এখানে বললেন একটি কথা, আমি একটা অবজারভেশন দিই, বিজেপি জোট থেকে বেরিয়ে এসে এই যে বিজেপি বিরোধী অ্যালায়েন্স থেকে যে আমি ওর মধ্যে নেই, আমি একা লড়বো, এই মেসেজটা কারা দিচ্ছে, প্লিজ প্লিজ কার পক্ষ থেকে আসছে? আমরা একা লড়বো, এটা তো উদ্ধর্তের কথা, যেটা উনি বললেন যে শূন্য শূন্য, সেই রকমই কথা। বাংলায় ওরা কিছু নেই। মাসের পরে জানুয়ারি মাসের শেষে, জুন মাসের পর জানুয়ারি মাসের শেষে আমরা 31শে ডিসেম্বর অবধি কথাও বলেছিলাম। মোদ্দা কথা হচ্ছে, অসুবিধাটা এখানে হচ্ছে যে সিপিআইএম দীর্ঘদিন এটা বলেছে যে সিপিআইএম আমাদের সঙ্গে আসবে না। কংগ্রেস বারংবার তৃণমূলকে আক্রমণ করেছে। আমরা জুন মাস থেকে ইন্ডিয়া জোট অ্যালায়েন্সের কথা বলছি। কালকে ন্যায়যাত্রা থাকছো না সিপিআইএম কে সারাক্ষণ কনিনিকাদি বলবেন প্রদীপ্ত তুল্য, তো আমি একটু এই প্রসঙ্গ একটু অবতারণে আসি যে কালকে ন্যায়যাত্রায় তোমরা থাকছো না আমন্ত্রণ তো জানানো হয়েছে। কেন আমরা তো প্রথম আমাদের যা বলেছি আমরা তো সামনে বলে, আমরা তো পিছনে খেলি না। আমরা যেটা বলেছি পরিষ্কার সামনে থেকে বলেছি, আমাদের নেমন্তন্ন করা হয়েছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নেমন্তন্ন করা হয়েছে, ন্যায় মানে কি? ন্যায় মানে এটা যে আপনি যে সংকল্প করেছেন সেই সংকল্পে টিপে থাকবেন। এখন আর ফ্যাসিবাদী এইটাই বলছি। এক তো হচ্ছে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলকে সমর্থনের কোনো প্রশ্নই নেই। যারা চুরি করছে, যারা নৈরাজ্য করছে, একের পর এক যারা দুর্নীতি করছে, তাদেরকে প্রশ্নের সমর্থনে কোনো প্রদীপ্ত, আমি তোমাকে বলিনি প্রদীপ্ত তোমার সময় বলিনি, তোমার সময় বলিনি, না বলিনি, একটার পর একটা, তারপরে এবং তৃণমূল একই কথা, যে তৃণমূল এই কথা বলছে চুরি করেছে, দুর্নীতি করছে, এবং সন্ত্রাস সিপিআইএম এর প্রতিটা ক্ষেত্রে সন্ত্রাস, আর তারপর তৃণমূল কারণ দর্শকদের থেকে ভালো বোধহয় কেউ জানেন না যে সময় কত বড় সাক্ষী এবং সময় কত বড় বিচারক। অবশ্যই সেই সময়ের দিকে আমাদের নজর থাকবে, কে থাকছে কার পাশে আর কে কার পাশ থেকে সরে যাচ্ছে। আপাতত নজর থাক আমাদের বিহারের দিকে, কারণ এই মুহূর্তে ক্রমশ জোরালো হচ্ছে বিহারের পরিস্থিতি। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দে।